আর্থ, সামাজিক এবং সাংস্কৃতিক এই তিনটের মেলবন্ধন যদি না হয় তাহলে যন্ত্রশিল্পীদের বরণ করে নেওয়া হচ্ছে। আজকে দিক রয়েছে, একটা জায়গাও যাতে অবহেলিত না থাকে, যেখানে দুর্বল পরিকাঠামোগত দিক থেকে খুব উন্নত হয়েছে সেটা একমাত্র উন্নয়ন নয়, জীবিত করা এবং যেটা শক্তিশালী আছে তাকে আরো সংহত করে পরবর্তী প্রজন্ম তৈরি করা, ওইটার হচ্ছে সবচেয়ে। অনেকেই জানি আমরা একটা রাজ্য সরকার একটা মিশন নিয়ে কাজ করছেন যে ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে একটা শ্রেষ্ঠ প্রদেশ হিসেবে। এই তিনটের সম্মিলন না হলে কোথাও না কোথাও বিঘ্নিত হবে এবং পরিপূর্ণতা পাবে না, তা শুরু করে লোকগীতি পর্যন্ত সমস্ত দিক থেকে। তো এই উন্নয়নের ধারায়ও চলতে হবে। এই যে ঐতিহ্য পরম্পরা, সেটার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের কীর্তন, ওকে যুব সমাজকে যুক্ত করতে পারছি এই সব দিক থেকে। আর সেই সঙ্গে যশস্বী সামাজিক উন্নয়ন সঙ্গে সাংস্কৃতিক দিক থেকে আমরা যাতে পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ, আমরা যেটা বিভিন্ন দেশে এখন গোটা দেশের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন প্রান্তেই একটা মূল বিষয় হচ্ছে করব, তত বেশি নেশা থেকে মুক্তি পাবে ওরা। কাজে নেশা মুক্তির একটা অন্যতম পথ এটাও হতে পারে এবং পুষ্পস্তবক খাদ্য দিয়ে বরণ করার জন্য। আমি সবাইকে পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে শুভ রাখি পূর্ণিমা। আজকের এই শুভ দিনে আমাদের আরেকটি শুভ অনুষ্ঠানের উদ্বোধন সেখানে হয়েছে। এটা সত্যি মঙ্গলদায়ক হবে, কারণ আজকে একটা ভালো দিন। সেই দিনে আমাদের কীর্তন বিষয়ক যেই কর্মশালা, সেটার শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি আশা রাখবো আমাদের যারা বলেছে, আমাদের সুব্রত দাও বলেছে, বিম্বিসার বাবুও বলেছে, আমাদের মনিকা দাস দত্ত মহোদয়ও বলেছে, আসলে বক্তব্য আমাদের একটাই, আমাদের যে পরম্পরা যেটা আছে, আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা আছে, আমাদের সংস্কৃতি যেটা আছে, সেটাকে আমরা ধরে রাখবো। সেটা এবার কীর্তনই হোক বা আমাদের যারা কাপড় যারা বোনে, যারা তাঁতিরাই হোক, বা যারা মাটির শিল্প, মাটির জিনিস তৈরি করে তারাই হোক, যে কেউ যে কোনো শিল্পে থাকতে পারে। আমরা আধুনিক হব, কিন্তু আমরা পরম্পরা যেটা আছে সেটাকে আমরা ধরে রাখবো, সেটাকে আমরা টিকিয়ে রাখবো, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো এই কীর্তন আমাদের একটা পরম্পরা। আমরা যখন এটা কবে থেকে শুরু হয়েছে হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন থেকে কীর্তন দেখেছি, বা আমার যারা অভিভাবকরা ছিল, আমার মা বাবা, তারাও সেই কীর্তন, তারাও ছোট থাকতে কীর্তন দেখেছে। তো এটা পরম্পরা ভাবে চলে এসেছে, সেটা অনেক যুগ যুগ ধরে চলে এসেছে। তো সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সেটা আমাদের পশ্চিমী সংস্কৃতির দ্বারা এটা আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। তো আপনারা যারা শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, 3 দিন যাবত আপনারা আমাদের যে আপনাদের মধ্যে যেটা আছে সেটা আদান প্রদান করবেন, তাতে আমাদের যে কীর্তন সেটা আরো সমৃদ্ধ হবে। আমরা দেখি আমাদের যখন কীর্তনের সিজন চলে, বিশেষ করে যখন একটু শীতকাল চলে আসে, তখন আমরা যদি বলি যে আমরা একটা কীর্তন দেব একদিনের, তখন আমরা সেই শিল্পীদের আমরা পাই না। তো সেখানে আমরা আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা, সেটাও আমরা ধরে রাখতে পারি। আবার আমরা দেখি যে আমাদের আসাম থেকে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের পশ্চিম বাংলা থেকে আমাদের কীর্তনীয়ার যে দল আছে, তাদেরকে সেখান থেকে আমাদের হায়ার করতে হয়। তো আমাদের রাজ্যে যদি আমরা শিল্পী আরো বেশি তৈরি করতে পারি, সেখানে যদি আমরা আমাদের যুবক যুবতী যারা আছে তাদেরকেও যদি সেখানে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু বাইরে থেকে আমাদের সেখানে আমদানি করতে হবে না। সেই কীর্তনীয় সংস্কৃতিতে আমরা ত্রিপুরাবাসী আমরা নিজেরাই সেখানে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমি যদি কোনো কীর্তনের একটা হয়তো বাজারে হবে,
তো অনেক সময় আমাদের বিভিন্ন কীর্তন কমিটির সাথে কথা বলে তারা 2 মাস 3 মাস 6 মাস 1 বছর আগে পর্যন্ত কীর্তনীয় দলের সেখানে বায়না করে রাখে। তো আমি বলি যে অনেক সময় এত তাড়াতাড়ি কেন বায়না করতে হবে, তাদের মানে কথা দিয়ে টাকা দিয়ে তাদের সঙ্গে একটা স্বাক্ষর করে যে আমার এত তারিখ থেকে এত তারিখ কীর্তন হবে, তোমাকে সেখানে গাইতে হবে। তো ওরা বলে, কীর্তন কমিটির যারা আছে তারা বলে যে না, 1 বছর আগে যদি আমরা দল ঠিক না করি তাহলে আমরা দল পাবো না। কোথায় থেকে দল ঠিক করেছেন? তো হয় বলে পশ্চিম বাংলা থেকে ঠিক করেছি, না হয় বলে বাংলাদেশ থেকে ঠিক করেছি, না হয় আসাম থেকে ঠিক করেছি। তো এইভাবে যদি আমরা বাইরে থেকে আনি তাহলে আমাদের এই যে মানে কীর্তন যে শিল্পী সেটার চাহিদা অনেক বেশি আছে আমাদের রাজ্যে। তো সেটাই মাথায় রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের যে সাংস্কৃতিক আমাদের উপদেষ্টা কমিটি যেটা আছে তারা মিলে, আমাদের ভাইস চেয়ারম্যানও সেখানে আছে, দপ্তরও সেখানে আছে, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা যারা আছে, আধিকারিক যারা আছে, সবাই মিলে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই কীর্তনে যারা আছে তাদেরকে সেখানে আমাদের সমৃদ্ধ করতে হবে। তার জন্যই আজকের এই কর্মশালা। তো সেখান থেকে আমাদের কিছু শিখতে হবে। আপনারা যারা এসেছেন, আপনারা যদি এখানে 3 দিনের যে কর্মশালা হচ্ছে সেটা যদি শুধু আপনাদের মধ্যে রেখে দেন তাহলে সেটা ঠিক হবে না। আপনারা যে জায়গা থেকে এসেছেন প্রত্যেকে ভালোভাবে আপনারা সেটা শিখে যাবেন, বুঝে যাবেন, গিয়ে আপনার এলাকার মধ্যেও আপনি তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে সেখানে প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সফলতা লাভ করতে পারবো। আরেকটা জিনিসও বলেছে আমাদের সুব্রত দাও বলেছে, আমাদের মনিকা ম্যাডামও বলেছে যে নেশা মুক্ত ত্রিপুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছে নেশা মুক্ত ত্রিপুরা আমাদের গঠন করতে হবে। আরেকটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে আমাদের নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে হবে। তো নেশা মুক্ত ত্রিপুরা যদি আমরা গঠন করতে চাই তাহলে আমাদের যে যুবক যুবতী যারা আছে তাদেরকে আমাদের বিভিন্ন কাজে লাগাতে হবে। তাদেরকে যদি আমরা অলস রেখে দেই, তাদেরকে যদি আমরা পশ্চিমী সংস্কৃতির দিকে ঠেলে দেই তাহলে তারা নেশাগ্রস্ত হবেই, কেউ রুখতে পারবে না। কিন্তু আমাদের পরম্পরা যেটা আছে, আমরা যখন ঠাকুরের সামনে বসে কীর্তন করব, বা আমরা যখন ধ্যান করব, বা আমরা যখন জপ করব হরির নাম, তখন কিন্তু সেই নেশার জন্য সে মাথা কাজ করবে না যে নেশার দিকে আমার যেতে হবে, তখন ঠাকুরের দিকে সে থাকবে, সে অন্যদিকে ধাবিত হবে না, সে ভালো পথে থাকবে। তার জন্য আমাদের এই যে কীর্তন সেটার দরকার আছে। তো আমি দেখছি আমাদের যেমন সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারবো, আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা আছে সেটাকে যেমন আমরা এই কীর্তনের মাধ্যমে ধরে রাখতে পারবো, আমাদের অর্থনীতিটাকেও কিন্তু আমরা ধরে রাখতে পারবো। আমাদের রাজ্য থেকে প্রত্যেক সিজনে যে টাকা কীর্তনীয় দলেরা যেমন পশ্চিম বাংলা থেকে বা আসাম থেকে বা বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যায় আমাদের রাজ্যের টাকা, সেই টাকা যদি আমাদের রাজ্যের শিল্পীরা সেখানে উপার্জন করতে পারে তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে। সেটা আমাদের রাজ্যের যারা শিল্পী আছে তাদের যে জীবনযাত্রা সেটার মান ভালো হবে, তারা উন্নত জীবনযাপন করতে পারবে। তো তার জন্য আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আপনারা যারা আছেন, শিল্পীরা যারা আছেন, সেখানে আপনাদেরও একটা বড় ভূমিকা সেখানে পালন করতে হবে। কারণ অনেকে আছে সেই জায়গায় যে আমি কীর্তন করি, আমার দল আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকের বয়স হয়ে যাচ্ছে, আমাদের যুবক যারা আছে তারা সেই পেশায় আসতে চাইছে না। তো তাদেরকেও আনতে হবে। হয়তো আমি কীর্তন করি, আমার ছেলেও কি কীর্তন করবে সেটা হবে না, অনেকে ভাবে। কিন্তু আমার ছেলে যতদিন অবধি সে কোনো কিছু না করবে, সে চাকরি বাকরি না পাবে, ততদিন অবধি কীর্তন করতে পারে, কি অসুবিধা আছে? কীর্তন করা তো খারাপ জিনিস না, কীর্তন তো ভালো জিনিস, সেটা সমাজের কাছে একটা ভালো বার্তা যায়, তো ভালো তার শারীরিক এবং মানসিক দিকও ভালো থাকবে। তো তার জন্য আমাদের যুবক যুবতী যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকেও আমাদের এই পেশা লাগাতে হবে। যদি কেউ যখন সরকারি চাকরি পাবে বা কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে সেটা পরে দেখা যাবে। কারণ সে যখন কোনো পেশায় চলে যাবে তখন তো সেখান থেকে সে আর সেখানে কীর্তন করবে না।
তো যতদিন অবধি কিছু না হবে ততদিন পর্যন্ত তো তারা এই পেশায় থাকতে পারে। তো আমি আহ্বান রাখবো আপনাদের আত্মীয় স্বজন বা আপনার এলাকার যারা আছে বা আপনার পরিবারের যারা আছে তাদেরকেও এই শিল্পের সঙ্গে যুক্ত করতে হবে, কীর্তনের সঙ্গে যুক্ত করতে হবে, করে আমাদের রাজ্যকে একটা সাংস্কৃতিক যে স্বয়ম্বর সেটা তৈরি করতে হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এসেছেন, সবাই মনোযোগ দিয়ে আপনারা জানবেন। আমাদের যিনি ম্যাডাম আছেন এবং আরো আমাদের 3-4 জন আমাদের পশ্চিম বাংলা থেকে এসেছে, তারা টোটাল 5 জন এসেছে। আগামীকালও একজন আসবে, সুব্রত দা বলেছে, আরো হয়তো বা কেউ আসতে পারে। সমস্ত জিনিস আপনারা খুঁজে খুঁটিনাটি যেগুলি আছে সেগুলি আপনারা বুঝে যাবেন। তো সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাতে যাতে আমরা আগামী বছর আমাদের রাজ্যের যে কীর্তনগুলি হবে সেগুলি তো আমরা করবই, আমরা যাতে বাইরের রাজ্যগুলিতেও যেতে পারি, আমাদের এখান থেকে যাতে শিল্পীরা বাইরের রাজ্যে গিয়ে সেখানে তাদের কীর্তন পরিবেশন করতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন এই আশা। অনুরোধ জানাবো পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ শীল। লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।